মন্ত্রীপাড়ায় দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্তের তালিকা। মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 2 দিনে শনাক্ত 13 এমপি। স্বরাষ্ট্রমন্ত্রীর কোভিড রিপোর্ট নিয়ে ধোঁয়াশা। চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের একাংশের সম্মেলন। আল্লামা শফির অনুসারীদের বাদ দিয়ে নতুন কমিটি গঠনতন্ত্র বিরোধী মন্তব্য করে প্রত্যাখ্যান। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় দেশের অধিকার প্রতিষ্ঠিত হতো না। কোস্ট গার্ডের 9টি জাহাজ ও একটি ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং কলকাতায় রাষ্ট্রীয় মর্যাদায় কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন। সব যাত্রায় মানুষের ঢল, মেধা ও সাবলীলতায় জয় করেছেন দর্শক মন। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রওজা জাবিদা ঐশী। মন্ত্রীপাড়ায় দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্তের তালিকা। 2 দিনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সহ শনাক্ত হয়েছেন 13 জন সংসদ সদস্য। মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের আগে সংসদ সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকদের করোনা ভাইরাস পরীক্ষার আওতায় আনায় এ তথ্য জানা যায়। আক্রান্তরা করোনা মুক্ত হওয়ার পরেই সংসদে যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ। মুজিববর্ষ উপলক্ষে 8 নভেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে সংসদ সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকদের করোনা ভাইরাস পরীক্ষার আওতায় আনা হয়। 2 দিনের পরীক্ষায় প্রায় 13 জন সংসদ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে 2 জন মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী ও 1 জন উপমন্ত্রী রয়েছেন। এর মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার করোনা আক্রান্ত। এছাড়া পাবনা 3 আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, ঢাকা 13 আসনের সাদেক খান, কিশোরগঞ্জ 3 আসনের মুজিবুল হক চুন্নু, বাগেরহাট 1 আসনের শেখ হেলাল উদ্দিন, লালমনিরহাট 1 আসনের মোতার হোসেনের নাম জানা গেছে। ঢাকা 10 আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন, পাবনা 4 আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ 2 আসনের শহীদুজ্জামান সরকার আক্রান্ত হয়েছেন। এদিকে একজন সংসদ সদস্য দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন। জানা গেছে, দেশের প্রথম করোনা আক্রান্ত সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের শহীদুজ্জামান সরকার। গত 1 মে তার করোনা নমুনায় পজিটিভ ধরা পড়ে। গত 16 মে তার নেগেটিভ রিপোর্ট এলেও বিশেষ অধিবেশন উপলক্ষে পরীক্ষায় এবার তিনি আবারও করোনা পজিটিভ বলে নিশ্চিত হয়। জাতীয় সংসদের চিফ হুইপ জানান, করোনা আক্রান্ত সংসদ সদস্যরা সংসদে যোগ দেবেন না। আসছে কয়েকজন, 12-13 জন তো হবে মনে হয়। যাদের একবার পজিটিভ আসবে তারা এখন আসতেছে না। এর আগে গত জুনে বাজেট অধিবেশনে 17 জন সংসদ সদস্য ও 105 জন কর্মকর্তা কর্মচারী করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। অর্থমন্ত্রী প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের করোনা রিপোর্ট নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। আইইডিসিআর থেকে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার একদিন পর রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীর। সময় সংবাদকে তিনি জানান, তার মধ্যে কোনো ধরনের উপসর্গ নেই। তবুও আইইডিসিআর থেকে করোনা পজিটিভ হওয়ায় তিনি রোববার আবার পরীক্ষা করান, যার রেজাল্ট নেগেটিভ আসে। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আবার কোভিড পরীক্ষা করাবেন বলেও জানান। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। আইসিডিআরের ওইখানে কালকে বলতেছিল পজিটিভ, আবার পুলিশ আজকে সারাক্ষণ টেস্ট করে বলতেছে নেগেটিভ। কোনটা সত্যি আবার কালকে করবো, তারপর বলতে হবে। প্রজ্ঞাপন জারির মাধ্যমে 2-1 দিনের মধ্যেই বিদেশ থেকে আসা সব যাত্রীর করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এ তথ্য দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, বিমানবন্দরে শিগগিরই বিদেশগামী যাত্রীদের জন্য নতুন করে বসতে যাচ্ছে আরও 4টি থার্মাল স্ক্যানার। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে কথা বলেন তিনি। কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এবার কঠোর হচ্ছে সরকার। বর্তমানে বিদেশ থেকে কোভিড নেগেটিভ সনদ ছাড়া কেউ আসলে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। কিন্তু সনদ বাধ্যতামূলক না হওয়ায় করোনা আক্রান্ত হওয়ার তথ্য লুকিয়ে অনেকে দেশে আসছেন। বিমানবন্দরের হটলাইনের তথ্য অনুসারে সার্টিফিকেট ছাড়াই প্রতিদিন দেশে আসছেন 150 থেকে 200 শতাধিক যাত্রী। এ অবস্থায় বিদেশ ফেরত যাত্রীদের জন্য কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর কোয়ারেন্টিন ক্যাম্পের ওপর চাপ কমাতে সেখানে করোনা স্যাম্পল বুথ ও র্যাপিড করোনা টেস্ট করারও ব্যবস্থা করা হচ্ছে। বিদেশি যারা আছেন
তারা অবশ্যই নেগেটিভ টেস্ট নিয়ে আসবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছি, তারা বলেছেন যে তাদের সবার জন্য এটা ম্যান্ডেটরি ওনারা করে দেবেন। ওনারা আজকালকের মধ্যে ওনারা প্রজ্ঞাপন দিয়ে দেবেন, দিয়ে বাড়ি আর আশা করি ওখানে আমরা এক স্যাম্পল কালেকশন বুথ করতে আর র্যাপিড টেস্ট যদি করা যায় সেটাও আমরা করার চেষ্টা করছি। থার্মাল স্ক্যানার 4টা আছে আমাদের স্টোরে আছে, আমরা অতি দ্রুত এগুলোকে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করি। বিদেশ ফেরা যাত্রীদের চাপ বাড়ায় স্বাস্থ্য সুরক্ষায় বিমানবন্দরের নার্স সহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তর ব্যবস্থা নেবে বলে জানান পরিচালক। দ্বিতীয় ওয়েভ মোকাবেলা করার জন্য আমাদের জনবল দরকার। অলরেডি গত সপ্তাহে আরও 10 জন ডাক্তার এসেছে, বাট আরও যে নার্স দরকার, ওয়ার্ড বয় দরকার, সেই বিষয়গুলি ওনাকে অফিসিয়ালি জানানো হয়েছে, তো উনি এই বিষয়ে পদক্ষেপ নেবেন। জানুয়ারি থেকে এ পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে এসেছেন 6 লক্ষাধিক যাত্রী। এর মধ্যে 15,500 যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ও 5,08,336 জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরে থেকে ফিরে করোনামুক্ত সনদ দেখাতে না পারলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার দুপুরে রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। যারা বিদেশ থেকে আসবে তারা ওই সার্টিফিকেট নিয়ে আসবে, মানে করোনা টেস্টের সার্টিফিকেট নিয়ে আসবে। যদি না নিয়ে আসে কোনো কারণে তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, এটা বাধ্যতামূলক। অনুমোদনবিহীন কোনো হাসপাতাল, কোনো ডায়াগনস্টিক সেন্টার, কোনো ক্লিনিক কাজ করতে পারবে না। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফির অনুসারীদের বাদ দিয়েই গঠিত হয়েছে সংগঠনের 151 সদস্যের কমিটি। সাবেক মহাসচিব জুনায়েদ বাবু নগরীকে আমির এবং ঢাকা মহানগরের নেতা নূর হোসাইন কাশিমিকে করা হয়েছে নতুন মহাসচিব। হাটহাজারী মাদ্রাসায় সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হলেও সেখানে ছিলেন না আল্লামা শফির পরিবারের কোনো সদস্য বা অনুসারী। জেলার হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের এই সম্মেলনকে ঘিরে গত দুদিন ধরে ছিল চরম উত্তেজনা। সংগঠনটির অভ্যন্তরীণ বিরোধ হয় আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। তবে আল্লামা শফির অনুসারীরা পরিস্থিতি আঁচ করতে পেরে সম্মেলনস্থলে না আসায় বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনাও কমতে থাকে। আমন্ত্রিত অতিথি ছাড়া আর কাউকে সম্মেলন কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। রোববার দুপুরে ঘোষণা করা হয় হেফাজতে ইসলামের একাংশের পূর্ণাঙ্গ কমিটি। ইসলামের পক্ষে কাজ করার জন্য, প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় এরকম আসবেন। আমাদের দাবি হলো কাদিনী সম্প্রদায়কে অনতিবিলম্বে সরকারিভাবে অমুসলমান ঘোষণা করা হোক। এদিকে গঠনতন্ত্র ভঙ্গ করে অনেক সিনিয়র নেতাকে কাউন্সিলে দাওয়াত না দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের অপর অংশ। তারা কমিটি প্রত্যাখ্যান করে। আমার জানা মতো এ পর্যন্ত হেফাজত ইসলামের কোনো বৈঠক হয় নাই, কোনো মিটিং হয় নাই এবং কোনো রকমের আলাপ আলোচনা হয়নি। যেহেতু এটা হেফাজত ইসলামের গঠনতন্ত্র মতো হয় নাই, সেহেতু এই কমিটিকে আমরা মেনে নিতে পারি না। এই কমিটি অবৈধ। 2010 সালে সৃষ্টি হওয়া কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটি ভাঙনের মুখে পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফি 18 অক্টোবর মারা গেল তার কয়েকদিন আগে থেকে বিরোধ শুরু হয়। মূলত জুনায়েদ বাবুনগরীর সাথে আল্লামা শফির অনুসারীদের এই বিরোধ। শফির অনুসারীরা বর্তমানে ঢাকায় থেকে শক্তি সঞ্চারের চেষ্টা করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাঝপথে নির্বাচন বয়কট করে বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে মুজিব বর্ষ উপলক্ষে চলমান অধিবেশনে এ কথা বলেন তিনি। কোনো কথা নাই, বার্তা নাই, হঠাৎ কয়েকটি বাসে আগুন দিয়ে অগ্নিসন্ত্রাস কেন? কি স্বার্থে? কিসের জন্য? নির্বাচন হয়, নির্বাচনে অংশগ্রহণ করার নামে অংশগ্রহণ করে, টাকা পয়সা যা পায় পকেট দিয়ে থুয়ে দেয়। ইলেকশনের দিন ইলেকশনও করে না, এজেন্টও দেয় না, কিছুই করে না। অমনি মাঝপথে ইলেকশন বয়কট নাম দিয়ে এরপরে বাসে আগুন দিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায়। একদিকে করোনা সামলাচ্ছে, আরেকদিকে অর্থনীতির গতিটা যাতে সচল থাকে তার ব্যবস্থা নিয়েছি। তাহলে অভিযোগটা কোথায়? সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। এর আগে রোববার সকালে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ কোস্ট গার্ডের 9টি জাহাজ ও একটি ঘাঁটির কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হতো না।
সমুদ্র সম্পদে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সুইচ টিপে একযোগে 9টি জাহাজ ও একটি ঘাটের কমিশনিং করেন, তখন চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড ঘাটের পুরো জেটিতে উড়ছিল রঙিন কাগজ, ছিল রঙিন ধোঁয়া এবং আগুনের ফুলকি সহ নানা আয়োজন। বাহিনী হিসেবে প্রতিষ্ঠার দুযুগের মাথায় এসে স্মরণীয় দিন উদযাপন করল উপকূলরক্ষী কোস্টগার্ড। একদিনে একটি বাহিনীর বহরে এত জাহাজ সংযোজন এই প্রথম। আর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী জানালেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে এই বাহিনীর অবদান। আমরা এখন যে সমুদ্র সীমা পেয়েছি, সেই সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির উন্নয়নের কাজে আমরা লাগাবার একটা সুযোগ আমরা পেয়েছি। কাজে আমাদের চেষ্টাই হচ্ছে, কারণ বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাগর। বিশ্বের অনেক ব্যবসা বাণিজ্য এখান থেকেই চলাচল করে, সেদিক থেকে এখানে আমাদের অধিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1994 সালে জাতীয় সংসদে বিরোধী দলে থাকা সত্ত্বেও আওয়ামী লীগ কোস্টগার্ড আইন পাশে তৎকালীন সরকারকে বাধ্য করেছিল বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে তুলে ধরেন। সে সাথে প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সমুদ্র সীমা জয়ের পর সম্পদ রক্ষায় কোস্টগার্ডের উন্নয়নে তার সরকারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপকূলীয় অঞ্চলে যারা বাস করেন, আমাদের যে জেলাগুলি আছে, তাদের নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক উন্নতিটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তারা সবসময় অবহেলিত। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই সমুদ্র সম্পদকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগাতে চাই। সমুদ্র সম্পদকে আমরা আমাদের দেশের কাজে আমরা কীভাবে ব্যবহার করব, সে ব্যাপারেও আমরা ইতিমধ্যে আমাদের পরিকল্পনা আমরা নিয়েছি। 2014 সালে ইতালি সরকারের সাথে করা চুক্তির আলোকে 2017 সালে কমিশনিং হয়েছিল কোস্টগার্ড জাহাজ সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিনের। আর এবার হলো কোস্টগার্ড জাহাজ ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামান। এই 9টা জাহাজের সংযোজন কোস্টগার্ডের ইতিহাসে এই যাবৎকাল সর্ববৃহৎ সংযোজন, যার কারণে আমাদের উপকূল অঞ্চলে এই জাহাজগুলো সংযোজনের ফলে আমাদের উপজেলাকে চুরি ডাকাতি আমরা সম্পূর্ণ একদম নিয়ন্ত্রণ করতে পেরেছি। কমিশনিং হওয়া জাহাজগুলো 87 মিটার দীর্ঘ এবং রয়েছে অত্যাধুনিক কামান। উপকূল রক্ষী কোস্টগার্ডের বহরে যুক্ত হওয়া 9টি জাহাজের মধ্যে অবাক করা বিষয় হলো 5টি জাহাজ তৈরি হয়েছে এই বাংলাদেশে। মূলত নৌবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত খুলনা এবং নারায়ণগঞ্জের শিপইয়ার্ডে তৈরি করা হয়েছে এই 5টি জাহাজ। কমিশনিং শেষে আগামী কয়েকদিনের মধ্যে নদী এবং সমুদ্র সম্পদ সংরক্ষণে এই জাহাজগুলো কাজ শুরু করবে। চট্টগ্রামের কোস্টগার্ড ঘাঁটি থেকে কমল দে, সময় সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 21 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1837 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,32,333 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,060 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 25,41,194 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1837 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,32,333 জন। 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,194 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,693 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,49,542 জন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হয়েছে বলে প্রথমবারের মতো স্বীকার করলেও পরাজয় মেনে নেবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার এক টুইট বার্তায় এ কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, বাইডেন জিতেছেন কারণ নির্বাচনটি প্রশ্নবিদ্ধ ছিল এবং এতে ব্যাপক কারচুপি হয়েছে। এমনকি নির্বাচনে কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাকেও পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন বর্তমান প্রেসিডেন্ট। এছাড়াও গণমাধ্যমগুলো ভোট কারচুপির বিষয়ে নীরব ভূমিকা পালন করেছেন বলে টুইট বার্তায় উল্লেখ করেন ট্রাম্প। এর আগে শুক্রবার এক প্রেস কনফারেন্সে ট্রাম্প বলেন, আগামীতে কে ক্ষমতায় আসবে তা এখনই বলা যাচ্ছে না। নির্বাচনে 306টি ইলেকটোরাল ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন 232টি। ক্ষমতায় টিকে থাকতে আইনি লড়াইয়ে নেমেও খুব একটা পাত্তা পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে করা বেশ কয়েকটি মামলায় এরই মধ্যে হেরে গেছে রিপাবলিকান প্রচারণা শিবির। তবে এখনই
দমে যায়নি তারা। নির্দিষ্ট করে না বললেও নতুন আরও পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে রিপাবলিকান পার্টি। এর মধ্যেই মার্কিন নির্বাচনের ফলাফলের বিরোধিতা করে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছেন ট্রাম্প সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। ট্রাম্প সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রাজপথ। হোয়াইট হাউসের আশপাশ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা। ভোট কারচুপির অভিযোগে তারা এই বিক্ষোভে অংশ নেন। ডোনাল্ড ট্রাম্পও ভোট গণনার সময় থেকে ভোট কারচুপির অভিযোগ করে আসছেন, যদিও কোনো প্রমাণ দিতে পারেননি। কয়েকটি ডানপন্থী সংগঠন মেগা মার্চ নামে সমাবেশ ডেকেছে। শুধু ওয়াশিংটন ডিসি নয়, বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ সমাবেশে যোগ দিতে আসেন। ওয়াশিংটনে উইমেন ফর আমেরিকা ফার্স্ট নামে একটি সংগঠন সমাবেশের অনুমতি নিলে আরও কয়েকটি সংগঠন এতে যোগ দেয়। এ বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের বিশ্বাস আমরাই জিতেছি। আমরা সেটা প্রমাণও করব, কারণ যুক্তরাষ্ট্রের আইন ভেনেজুয়েলার মতো নয়। ভোট জালিয়াতি হয়েছে, প্রত্যেকটা ভোট পুনর্গণনা করতে হবে। ট্রাম্প যে শুধু ভোট কারচুপির অভিযোগ করেই ক্ষান্ত হয়েছেন তা নয়। এই পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে তার করা মামলার সংখ্যাও কম নয়। তবে এসব মামলায় খুব একটা সুবিধা করতে পারছেন না তিনি। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া এবং মন্টগোমেরি কাউন্টিতে ইতিমধ্যে 6টি মামলায় হেরেছে ট্রাম্প শিবির। ভোট গণনায় অনিয়ম, কারচুপি সহ নানা অভিযোগে মামলাগুলো করা হয়েছিল। শুক্রবার অ্যারিজোনাতে ভোট পুনর্গণনার একটি মামলা শেষ মুহূর্তে নিজেরাই তুলে নেয় রিপাবলিকান প্রচারণা শিবির। একই দিন মিশিগানের ডেট্রয়েটেও ভোট কারচুপির অভিযোগে করা একটি মামলা খারিজ করে দিয়েছেন বিচারক। তবে আগামী মঙ্গল ও বৃহস্পতিবার পেনসিলভেনিয়ার উইলিয়ামস কোর্টের একটি আদালতে ট্রাম্পের প্রচারণা শিবিরের হাজিরা দেওয়ার কথা। এখানে ডাকযোগে ভোটে অনিয়মের অভিযোগ এনে ফলাফল বাতিলের আবেদন করেছিল ট্রাম্প শিবির। পেনসিলভেনিয়ার নির্বাচনী ফলাফল আটকে দেওয়ার বিষয়ে শুনানি হবে। রিপাবলিকান ম্যাথিউ ব্রেন বিচারক হিসেবে উপস্থিত থাকবেন এতে। ট্রাম্প নির্বাচনে পরাজয় মেনে নেননি এখনো। তার করা একের পর এক মামলা বাতিল হওয়ায় আইন বিশেষজ্ঞরা বলছেন আদালতে সবাই আইন মেনে কাজ করেন। ভিত্তিহীন কিছু এখানে পাত্তা পায় না। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বস্তা ও কার্টুন ভর্তি মানুষের মাথার খুলি ও শরীরের বিভিন্ন হাড় বিভিন্ন জায়গা থেকে চুরি করে জড়ো করা হয়। এগুলো মাথার খুলি ও শরীরের হাড় দেশীয় ক্রেতার পাশাপাশি দেশের বাইরেও বিক্রি করা হয়। এরকম একটি চক্রের এক সদস্যকে ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড থেকে গ্রেফতার করেছে পুলিশ। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। পুলিশ জানায়, ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোডের একটি বাসায় শনিবার রাতে অভিযান চালায় কোতোয়ালি পুলিশের একটি দল। এ সময় বাসার দ্বিতীয় তলা থেকে মানুষের মাথার 12টি খুলি, 3 বস্তা হাড় ও বিপুল পরিমাণ কেমিক্যাল উদ্ধার করে গ্রেপ্তার করা হয় বাপ্পি নামের কঙ্কাল পাচারকারী চক্রের সদস্যকে। ভিতরে এবং বাইরে অনেকগুলো কঙ্কাল ছড়ানো ছিটানো অবস্থায় আছে। এর মধ্যে আপনার 12টা মাথার খুলি এবং শরীরের বিভিন্ন হাড়ের অংশবিশেষ আমরা পাই। তার সাথে প্রায় 80 লিটার লিকুইড জাতীয় রাসায়নিক পদার্থ এবং 3 কেজি সাদা দানাদার জাতীয় রাসায়নিক পদার্থ আমরা উদ্ধার করি। সাথে সাথে আমরা আসামিকে গ্রেপ্তার করি। বিভিন্ন এলাকা থেকে কঙ্কালগুলো চুরি করে এনে কেমিক্যাল দিয়ে প্রক্রিয়াজাতের পর দেশে এবং দেশের বাইরে পাচারের জন্য মজুত করে রাখা হয়েছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা। কেমিক্যাল যেটা পাওয়া গেছে সেগুলি দিয়ে সে মৃতদেহকে খুব তাড়াতাড়ি ডিসকম্পোস্ট করতে পারে বা পচাতে পারে। এগুলি সে দেশের বাইরেও পাঠায়। আমাদের দেশে বিভিন্ন অবৈধ ক্রয় বিক্রয় যেখানে আছে সেখানে সে সমঝোতা আছে। তার সাথে চক্র আছে। আমরা চক্রগুলো তথ্য আমাদের কাছে আছে, আমরা তাদেরকেও আটক করব। গ্রেপ্তারকৃত বাপ্পি এর আগেও কঙ্কাল সহ গ্রেপ্তার হয়ে জেল খেটেছে। নগরীর কবরখানা রোড এলাকায় তার বাসা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। মালয়েশিয়ায় শর্ত সাপেক্ষে শুরু হচ্ছে অবৈধদের বৈধকরণের আনুষ্ঠানিক কার্যক্রম। সোমবার শুরু হয়ে এ কার্যক্রম চলবে আগামী বছরের 30 জুন পর্যন্ত। তবে কোন তৃতীয় পক্ষ ছাড়াই শুধুমাত্র ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ ও অন্যান্য সরকারি সংস্থা ও নিয়োগকারীদের সমন্বয়ে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। বিস্তারিত মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে। দীর্ঘ 2.5 বছর প্রতীক্ষার পর মালয়েশিয়ায় আবারও শুরু হয়েছে অবৈধদের বৈধকরণের আনুষ্ঠানিক কার্যক্রম। সোমবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী বছরের 30 জুন পর্যন্ত। একই সাথে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীরা চাইলে শর্ত সাপেক্ষে নিজ দেশে ফিরে যেতে পারবে।
অনলাইনে আবেদনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলেও প্রবাসী বাংলাদেশিরা অনেকেই হতাশায় রয়েছেন এই সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায়। দালাল চক্রের যে কিছু মহল আছে তারা এখনই বিভিন্ন ধরনের স্ট্যাটাস ফেসবুকের মাধ্যমে লাইভের মাধ্যমে তারা বলে যাচ্ছে। আমাদের বাঙালি মানুষের কাছে আমরা প্রতারিত হই, আমরা যাতে এই প্রতারিতটা না হই, আমরা প্রবাসী সবার কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে এরকম কেউ করবেন না। হাই কমিশনের কাছে আমাদের আবদার, যাদের ভিসা নাই অনেক কষ্টে আছে, আপনারা হাই কমিশনের মাধ্যমে আমাদেরকে ভালো একটা দিক নির্দেশনা দিবেন। এদিকে বৈধকরণ ঘোষণার পর থেকেই রাজধানী কুয়ালালামপুর সহ পুরো মালয়েশিয়ায় এক শ্রেণীর দালাল প্রতারণার ফাঁদ পেতেছে। তাদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতারা। কারো মিথ্যা আশ্বাসে কর্ণপাত করবেন না, সংশ্লিষ্ট মালিকের মাধ্যমেই পাসপোর্ট জমা দিবেন, সেটা মালিক পক্ষে অনলাইনে আবেদন করবে। বর্তমানে যেসব অবৈধ প্রবাসী পারমিট না থাকার কারণে বিভিন্ন সময়ে চলা অভিবাসন বিভাগের দরপাকড় অভিযানে আটকা পড়ে জেলে বন্দী রয়েছেন, শুধুমাত্র তাদেরকে নিয়োগকর্তারা চাইলে অভিবাসন আইনের নিয়ম মেনে বৈধতা গ্রহণ করতে পারবে। অবৈধ প্রবাসীদের বৈধ হিসেবে ঘোষণা দেওয়ার যে সিদ্ধান্ত মালয়েশিয়া সরকার নিয়েছে তাতে প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে বিগত বছরগুলোর মতো দালালের খপ্পরে পড়ে যেন কোনো প্রবাসী এই সংকটময় সময়ে বৈধতার সুযোগ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ অভিবাসন বিশেষজ্ঞদের। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। ইতালিতে দিনে দিনে সংক্রমণ বাড়তে থাকায় প্রতিদিনেই নতুন নতুন এলাকা রেড জোনের আওতাভুক্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী সদস্য বলেছেন, পুরো ইতালিতে লকডাউন দেয়া হবে কিনা 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে করোনা ভাইরাস ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দেশটিতে আক্রান্তের মাত্রা ভেদে হলুদ, কমলা এবং লাল এই 3 জোনে ভাগ করা হয়েছে। ইতালির 21টি বিভাগের মধ্যে 7টি বিভাগ লাল জোনে পরিণত হয়েছে। লাল জোনকেই লকডাউনের আওতায় বিবেচনা করা হয়। অন্যান্য কমলা জোন ধীরে ধীরে লাল জোনে পরিণত হচ্ছে। কমলা এবং লাল জোনের মধ্যে খুব একটা পার্থক্য লক্ষ্য করা যায়নি, ফলে পুরো ইতালি স্বয়ংক্রিয়ভাবেই লকডাউনে চলে যাচ্ছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী সদস্য ও ইতালির স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা ওয়াল্টার রিচার্ডি বলেছেন, পুরো দেশে লকডাউন দেয়া হবে কিনা তা 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। বার, রেস্টুরেন্ট সন্ধ্যার পর বন্ধ করে দেয়া হলেও লোকজনের চলাচলে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষণ দেখা যাচ্ছে না, ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। এই অবস্থায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা নতুন করে হতাশ হয়ে পড়েছেন। ইটালিতে যেভাবে দিন দিন করোনা সংক্রমণ বাড়ছে, এতে করে ইটালি লকডাউনের দিকে চলে যাচ্ছে। ইটালি লকডাউনের দিকে চলে গেলে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আসছে, আমাদের অনেকের কাজকর্ম নেই। আগামীতে কিভাবে চলবো আমরা নিজেও জানি না। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত ইতালিতে কারফিউ থাকায় বিভিন্ন শহরে দিনের বেলায় নানা ধরনের পার্টি অনুষ্ঠিত হচ্ছে। ইতালিতে এই পর্যন্ত মোট 11,44,552 জন আক্রান্ত হয়েছেন। পুরো ইতালিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। 5 কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় 19 নভেম্বর পর্যন্ত কুয়েতের বাংলাদেশ দূতাবাসের সব কার্যক্রম বন্ধ থাকবে। রোববার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে দূতাবাস। করোনায় আক্রান্ত পাসপোর্ট ও ভিসা উইংয়ের 4 জন এবং সোনালী ব্যাংকের একজন প্রতিনিধি চিকিৎসাধীন আছেন বলে জানানো হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনা করে আবারও পাসপোর্ট সেবা চালু হলে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হবে। অন্যান্য সেবাসমূহ ও জরুরি প্রয়োজনে দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল নারী সমাচার পিঠা উৎসব ও মিলন মেলা। প্রবাসের মাটিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে কাজ করেন মিলন মেলায় উপস্থিত অধিকাংশ নারী। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারের আল ওয়াকরা ফ্যামিলি বিচে স্থানীয় সময় শনিবার বিকেল অনুষ্ঠিত হয় প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে নারী সমাচার পিঠা উৎসব ও নারীদের মিলন মেলা। এরকম আয়োজনের মাধ্যমে একে অন্যের সাথে পরিচিত হয়ে ব্যবসায়িক কাজে লাগাতে চান প্রবাসী এ নারী উদ্যোক্তারা। অনুষ্ঠানে আসতে পেরে তারা অনেক আনন্দিত বলে জানান। আজকের এই পিঠা উৎসবে আমরা যারা উদ্যোক্তা, আমাদের জন্য খুবই ফলপ্রসূ একটি দিন ছিল। আমরা সবাইকে পরিচয় করতে পেরেছি। এখানে 60টা ফ্যামিলির কাছে আমাদের খাওয়াটা আমরা রিপ্রেজেন্ট করেছি, যেটা একটা বড় প্ল্যাটফর্ম। আমরা যারাই প্রবাসে থাকি সবাই মনে হয় দেশে থেকে অনেক দূরে থাকি এবং ফ্যামিলিকে খুব মিস করি। তো এখানে আমাদের একটা গ্রুপের মাধ্যমে
কাতারে বসবাসরত বাংলাদেশি নারীদের নিয়ে আনন্দ উৎসব করার মাধ্যমে পরিচিত হয়ে তা ব্যবসার কাজে লাগাতে চান বলে উৎসবের আয়োজক এ নারী উদ্যোক্তা জানান। মহিলা উদ্যোক্তা আছে যারা বাসা থেকে খাবারের খুবই হাইজেনিকভাবে ব্যবসা করছে। তো আমার এই পিঠা উৎসবের মাধ্যমে আমার মনে হয় যে সবাই পরিচিত হচ্ছে। কাতারে ব্যবসা বাণিজ্য ও সরকারি বেসরকারি উঁচু পদে থাকা প্রবাসীদের প্রায় 10,000-এর বেশি পরিবার বসবাস করেন। বসবাসরত নারীদের অনেকে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছেন বিভিন্ন সেক্টরে। সময় সংবাদ, কাতার। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে আয়ারল্যান্ড। বহু বাংলাদেশির বসবাসও সেখানে। প্রবাসে থাকলেও দেশের সংস্কৃতির ধারা লালন পালনে বেশ এগিয়ে এখানকার বাংলাদেশিরা। প্রবাসে বসেই দেশীয় আমেজের ভালোবাসার গল্পগুলো জানাচ্ছেন সৈয়দ জুয়েল। মাইলের ব্যবধান যেমন মায়ের আঁচলের ঘ্রাণকে দূরে সরিয়ে রাখতে পারে না, তেমনি দেশের মাটির সেতু গন্ধটাও ভুলে থাকতে পারেন না প্রবাসীরা। জীবনের অথবা সময়ের প্রয়োজনে প্রবাসী দেহটা পড়ে থাকলেও মনের নীল প্রজাপতির ডানায় সবসময় ভর করে জন্মভূমিতে উড়ে যাওয়ার বাসনা। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও দেশের সংস্কৃতি ও মাটির গন্ধ বুকের মাঝেই লালন করেন প্রবাসীরা। শহীদ মিনার, স্মৃতিসৌধ, রিকশা শোপিস থেকে শুরু করে মাটির হাড়ি পর্যন্ত রাখেন ঘরগুলোতে। আবার কেউ কেউ মাটির চুলো বানিয়ে দেশীয় স্বাদের রান্নার স্বাদ খুঁজতেও ব্যস্ত থাকেন। কেউ আবার দেশ থেকে 12 মাসি আমের চারা নিয়ে এসে 20 থেকে 40 ডিগ্রি তাপমাত্রায় বড় করছেন গাছ। যদিও শীতপ্রধান এদেশে আমের ফলন সম্ভব নয়, তারপরও আশায় থাকেন হয়তো একদিন ফল আসবে। পুঁই, মরিচ, জাম থেকে শুরু করে হলুদ গাছ রোপণ করে দেশীয় ঘ্রাণের চেষ্টারও কমতি নেই। কোনো জিনিস যত্ন করলে যে ফল পাওয়া যায়, আমার হলুদ গাছ তারই প্রমাণ। বিদেশে দেশি আমের। কিছু কিছু প্রকৃতিপ্রেমী আবার বাঁশ গাছ রোপণ করে ঝড়ের দিনে বাঁশঝাড়ের দোল খাওয়া দেখে ফিরে যান হারিয়ে যাওয়া শৈশবে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ। কালী পূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে হয়ে গেল 5 পাহাড় আনন্দ মেলা। 200 বছরের ঐতিহ্যবাহী এই মেলায় ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। নাগরদোলার পাশাপাশি হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাজনার তালে তালে নাচছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী পুরুষ। ঐতিহ্যবাহী শহরাই নাচ মুগ্ধ করে দর্শকদের। কালী পূজার পরের দিন ব্যাপী এমন আয়োজন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার 5 পাহাড় কালী মন্দির প্রাঙ্গণে। এই মেলাটি যেভাবে চলতেছে ধারাবাহিকভাবে চলতেছে, আমাদের কমিটি এখানে শুধু কোনো রকম যেন তারা ক্ষতিগ্রস্ত নয় সেটি নজরে রাখতেছে। এই জন্য এই মেলাটি সব মানুষের একটি আনন্দের মিলন মেলায় পরিণত হয়েছে। প্রায় 200 বছর ঐতিহ্যবাহী এই প্রাচীনতম কালী মন্দিরটি দীর্ঘদিন ধরে তার উৎসব এবং আনন্দের করে কালী পূজা অর্থাৎ দীপাবলি পালন করে আসছে। মেলায় নানা খেলনার দোকান আকৃষ্ট করে শিশুদের। বাড়তি বিনোদন হিসেবে ছিল নাগরদোলা, প্রসাধনী আর মন্ডা মিঠাইয়ের দোকানে ছিল উপচে পড়া ভিড়। মেলা জমজমাট মেলা, মিষ্টি জুলাপি নিয়ে বিক্রি ভালো হইতেছে। খেলনা মালাজি, ব্যাং, হাতি, ঘোড়া, খেলা, ছোঁয়ার খেলনা জিনিস। এখানে মানুষের একটা মিলন মেলায় পরিণত হয়ে গেছে। সারা বিশ্বে করোনার একটা মহামারী, সবাইকে যেন মা ভালো রাখে, আশীর্বাদ করে। বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এখানে নিয়ে আসি আর মায়ের মন্দিরে আসি যাতে আমাদের ভালো হয়, কল্যাণ হয়। জনশ্রুতি রয়েছে 200 বছর ধরে 5 পাহাড় কালী মন্দির প্রাঙ্গণে পূজার পরের দিন আনন্দ মেলার আয়োজন হয়ে আসছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। তিন দিনের বিরতি শেষে আবারও মিরপুরের হোম অফ ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। এদিন প্রথমবারের মতো আউটডোরে করেছেন ব্যাটিং বোলিং অনুশীলন। এ সময় তার সঙ্গে ছিলেন কোচ সালাউদ্দিন। দীর্ঘ সময় সাকিবকে দিয়েছেন টিপস। যেমন খুলনায় হয়ে আনুষ্ঠানিক অনুশীলনের আগে প্রতিদিনই ঐচ্ছিক অনুশীলন করার কথা সাকিব আল হাসানের। ঘন আর দীর্ঘ চুলগুলো যেন তার বাতাসে উঠছিল। 2 হাতে 2 ব্যাট, পাশেই 2 হাস্যোজ্জ্বল পেসার তাসকিন সাইফুদ্দিন। এই ছবিটাই যেন দেশের ক্রিকেটের দারুণ একটা লাইফলাইন। সাকিব আল হাসান যেন এক রহস্যময় চরিত্র। এ যেমন এদিন হুট করেই ঐচ্ছিক অনুশীলনে পাওয়া গেল তাকে। সকাল 10:30 নাগাদ আসলেন হোম অফ ক্রিকেটে, এসেই চলে গেলেন পূর্ব পাশের আউটডোরে। এদিন প্রথমবারের মতো হাত ঘুরিয়েছে নেটে। একবার দুইবার নয়, পাক্কা ঘন্টা দেড়েকের বেশি।
দাঁড়িয়েছেন, জিরিয়েছেন, আবারও করেছেন বোলিং প্র্যাকটিস। পাশেই দাঁড়ানো গুরু সালাউদ্দিন পুরোটা সময় টিপস দিয়েছেন, ধরিয়ে দিয়েছেন শিষ্যের ভুল ত্রুটি। বোলিং শেষে প্রথমবারের মতন করেছেন ব্যাটিং অনুশীলনও। নেট বোলারদের পাশাপাশি যেখানে ছিলেন জাতীয় দলের পেসাররা। ক্লান্ত সাকিব ব্যস্ত দিন শেষে হোম অফ ক্রিকেট ত্যাগ করেন পরন্ত বিকেলে। সোমবার আবারও তার ঝালিয়ে নেওয়ার কথা নিজেকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মন্ত্রীপাড়ায় দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্তের তালিকা। মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 2 দিনের শনাক্ত 13 এমপি। স্বরাষ্ট্রমন্ত্রীর কোভিড রিপোর্ট নিয়ে ধোঁয়াশা। এবং চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের একাংশের সম্মেলন। আল্লামা শফির অনুসারীদের বাদ দিয়ে নতুন কমিটি গঠনতন্ত্র বিরোধী মন্তব্য করে প্রত্যাখ্যান। এই ছিল প্রবাসের সময়ে। সঙ্গে থাকুন সময়।